প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো কাল আমরা যে গল্পটা জেনেছিলাম বা শুনেছিলাম, আজ আমরা সেই গল্পটা লাইন ধরে ধরে আলোচনা করব। চলো, তো তোমরা তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের 1 নম্বর পাতাটি খোলো। দেখো, গল্পটির নাম হচ্ছে শাবলতলার মাঠ। গল্পটি কে লিখেছেন? না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। এবার দেখো গল্পের লেখক কি বলছেন, চলো আমরা সেটা জেনে নিই। অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখিলাম সেদিন, আমার পিসিমার বাড়ির দেশ। লেখক কি বলছেন? না, অনেক দিন পর তিনি কিন্তু শাবলতলার মাঠ দেখছেন। সেখানে কে থাকে? না, সেখানে তার পিসিমার বাড়ি। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়িতাম, সে আজ 25-30 বছর আগের কথা। দেখো, আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে লেখক কিন্তু ছোটবেলায় তার পিসির বাড়িতে থেকে পড়াশোনা করতো। সে কোন স্কুলে পড়াশোনা করতো বলো তো তোমরা? হ্যাঁ, দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে পড়াশোনা করতো। আর দেখো এখানে কত বছর আগের কথা তার মনে পড়েছে? 25 থেকে 30 বছর আগেকার কথা তার মনে পড়েছে। তারপরের লাইন দেখো, পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো। তার পিসিমা, লেখকের যে পিসিমা, সে মারা যাওয়ার পরে কিন্তু লেখক আর সেখানে কখনো যায়নি। দেখো, সেদিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে হলো, যেতে শাবলতলার মাঠে চোখ পড়ল। দেখো, লেখক কিন্তু সেদিন একটা কাজে শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিল এবং তাতেই শাবলতলার মাঠটা কিন্তু চোখে পড়েছে। এই যে এখানে দেখো কার্য উপলক্ষে, এখানে একসাথে কিন্তু একটা সন্ধি করে একটা শব্দ রয়েছে। তো এটা কি হবে? সন্ধি বিচ্ছেদ কার্য উপলক্ষে, কার্যযুক্ত উপলক্ষে। কিন্তু মস্ত বড় কি একটা কারখানা হচ্ছে সেখানে। এই যে শাবলতলার মাঠ, এখানে কিন্তু কারখানা হচ্ছে। রেল লাইন বসছে মাঠের ওপর দিয়ে, বড় রেল লাইন। দেখো সেখানে কিন্তু রেল লাইন বসছে, সেই মাঠের ওপরে কিন্তু রেল লাইন হবে। কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে। রেল লাইন করতে গেলে তোমরা তো জানো, লোহা লক্কর এই সকল দিয়েই রেল লাইন তৈরি, তো সেগুলো তো অবশ্যই লাগবে। তো সেগুলো দিয়ে কিন্তু সেখানে পড়ে আছে। লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। সেখানে কিন্তু অনেক লোকজন দেখা যাচ্ছে, ভিড় ভিড় আছে আর কি, লোকজনের ভিড় আছে। আর দেখো ওখানে ওই যে কাজ চলছে, তাহলে একটা আওয়াজ তো স্বাভাবিক হবে। তো সেখানে দুমদাম আওয়াজ হচ্ছে। এই যে দুমদাম, এই দুমদাম শব্দটা কি ধরনের শব্দ? না, এটা একটা ধন্যাত্মক শব্দ। দেখো তারপরের লাইন, চালাঘর ও তাঁবু চারিধারে। এই যে শাবলতলার মাঠ, সেখানে কিন্তু দেখো চারদিকে চালাঘর আর কিন্তু তাঁবু আছে। সেগুলো আছে কেন? না, সেখানে তো মানুষজন আছে, তারা কাজ করছে, তারা তাদের থাকার জায়গা দরকার, সেই জন্য এই সমস্ত চালা আর তাঁবু কিন্তু খাটানো হয়েছে। তারপর দেখো, ইঞ্জিনিয়ার আর ওভারসিয়ারের দল কিন্তু খেটে খেটে সারা হলো। তারা কেন সারা হচ্ছে? খেটে খেটে তারা সবসময় খাটাখাটুনি করছে। এই যে ইঞ্জিনিয়ার, কোনো একটা জিনিস তৈরি করতে গেলে সেটা তো অবশ্যই আগে থেকে একটা প্ল্যান দরকার। সেই প্ল্যান কারা দেন? না, ইঞ্জিনিয়াররা। তাহলে সেই ইঞ্জিনিয়াররা সব সময় তাদের প্ল্যান দিয়ে কাজ করছে। আর ওভারসিয়ার মানে যারা হচ্ছে এই কাজকর্মগুলোকে দেখাশোনা করছে, তারা কিন্তু সব সময় সেখানে কাজ করেই চলেছে। তারপর দেখো, পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটরটা দাঁড়িয়ে রয়েছে। কার মোটর দাঁড়িয়ে রয়েছে? না, পাঞ্জাবি কন্ট্রাক্টরের। তারে খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে। এটা তো তোমরা বুঝতেই পারছো যে ইলেকট্রিকের আর তারের, টেলিফোনের তার কিন্তু টাঙাতে হয়, তাছাড়া এগুলো চলবে না। ইট বোঝাই কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপারে। ওখানে দেখো নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে এবং সেইগুলোতে কিন্তু ইট বোঝাই আর কাঠ বোঝাই কিন্তু লরির ভিড় সেখানে সবসময় দেখা যাচ্ছে। আর কি হচ্ছে না, চুনের ধুলো, সিমেন্টের ধুলো উড়ছে বাতাসে। বাতাসে কিন্তু সবসময়ই চুন আর সিমেন্টের ধুলো উঠছে। সিমেন্ট, ধুলো, চুন এগুলো নিয়ে কাজ করলে সেটা তো উঠবেই, সেটা কিছু করার নেই। এ কি হলো? লেখক বলছে, এটা কি হলো? আমার সেই ছেলেবেলার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যি তা নেই। লেখক এই যে ছেলেবেলায় যে শাবলতলার মাঠটা দেখেছিল, সেটা কিন্তু এরকম ছিল না, অন্যরকম ছিল। সেটা কেমন ছিল সেটা আমরা পরবর্তী অংশে জানতে পারবো। চলো, পড়তে পড়তে আমরা সেটা জানতে পারবো। তার বদলে আজ কতগুলো তাঁবুর সারি, ইটের খোলা, পাথরের কয়লা স্তূপ, চুনের টিভি, কাঠের দিপি, লোকজনের হইচই, লরির ভিড়। তাহলে সেখানে দেখো আগেকার দিনে যেমন ছিল শাবলতলার মাঠটা, সেটা সেরকম নেই। তার বদলে এখানে কি আছে? ইট, কাঠ, পাথর এই সমস্ত পড়ে আছে। তারপর তোমার তাঁবু আছে,
এই সমস্ত জিনিসগুলোর কিন্তু ভিড়। আজ সকালে মার্টিন লাইনে ছোট্ট স্টেশনে নেমেছি, গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির পাশের গ্রামে, একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। তো লেখক কি করেছেন না, সকালবেলায় তিনি একটা স্টেশনে নেমেছেন, সেখান থেকে কিসে করে তিনি যাচ্ছেন তার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে? হ্যাঁ, গরুর গাড়ি করে যাচ্ছে। আর তাহলে কি বললাম যে কি কাজের জন্য সে এসেছে এখানে? হ্যাঁ, ঠিক বলেছ, মেয়ের বিয়ের পাত্র খোঁজার জন্য। রাস্তার পাশে পড়ে শাবলতলার মাঠ। হঠাৎ দেখি তার এই অবস্থা। রাস্তায় যেতে যেতে কিন্তু লেখক শাবলতলার মাঠ দেখতে পেয়েছে এবং সেই মাঠের কি অবস্থা সেটা লেখক এতক্ষণ ধরে যেটা বর্ণনা করলেন সেই জিনিসটার কথা এখানে বলেছেন। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু, কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধহয়। লেখক যে গরুর গাড়িতে করে যাচ্ছিলেন সেই গাড়ির গাড়োয়ানকে লেখক জিজ্ঞাসা করেছে যে এটা শাবলতলার মাঠ না? তো তাতে গাড়োয়ান কিন্তু সম্মতি জানিয়েছে, বলছে হ্যাঁ। তো বলছে এখানে কি হচ্ছে এগুলো? তো সেখানে গাড়োয়ান তখন জানাচ্ছে যে এখানে কিন্তু কলকারখানা বসবে বোধহয়। তারপরেই দেখো লেখক কিন্তু জিজ্ঞাসা করছে যে কত দূর মানে এলাকা নিয়ে এই কলকারখানাগুলো বসছে। তখন কিন্তু তোমার লেখককে জানাচ্ছে এই গাড়োয়ান যে 5টা গ্রাম নিয়ে বসছে। সে 5টা গ্রামের নাম কি কাল তোমাদের বলেছিলাম, বলো তো দেখি। হ্যাঁ, উইবাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চর। এই 5টা গ্রামকে কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়ে তারপর কলকারখানা বসছে। দেখো তখন লেখক জিজ্ঞাসা করছে যে এই গ্রামগুলো সব কোথায়? তখন কি বলছে না সব উড়িয়ে দিয়েছে। তারপরেই দেখো লেখকের কিন্তু স্মৃতিচারণ করছে লেখকের হঠাৎ করে একটা কিন্তু ছোটবেলার দিনের কথা মনে পড়ছে। দেখো কি বলছে না, মনে পড়ে আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন। এই মধ্যাহ্ন মানে কি? হ্যাঁ, দুপুরবেলা। তো লেখকের কিন্তু একটা দুপুরবেলার কথা মনে পড়েছে। আর পড়লো দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের মাস্টারমশাই উমাচরণকে। দেখো আর তার সঙ্গে কি মনে পড়েছে? কোন মাস্টারমশাইয়ের কথা বলেছিলাম কালকে, দেখো মনে করে। হ্যাঁ, উমাচরণ মাস্টারমশাইয়ের কথা মনে পড়েছে। এই উমাচরণ মাস্টারমশাই কিন্তু এই দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার, উচ্চ প্রাইমারি স্কুলের কিন্তু তিনি হেডমাস্টার ছিলেন। দেখো উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালায় হেডমাস্টারি করেছেন তা আমি বলতে পারবো না। এই যে কতদিন পর্যন্ত লেখক এখানে মাস্টারি করেছেন সেটা কিন্তু উমাচরণ বাবু কতদিন মাস্টারি করেছেন, হেডমাস্টার হিসেবে দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে ছিলেন, সেটা কিন্তু লেখকের জানা নেই। তারপরে দেখো আমি কালকে কি বলেছিলাম না, উমাচরণ বাবু দেখতে কেমন ছিল, কোথায় থাকতো, কিভাবে জীবনযাপন করতো, সেগুলো সম্পর্কে আমরা জানবো পরের ক্লাসে। দেখো আজকে আমরা সেগুলো এখানে এবারে দেখতে পাবো। দেখো গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিসে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার এক পাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা। তাহলে কোথায় থাকতো? গ্রামের যে রায় জমিদার ছিল তার ভাঙা কার্নিসে পায়রা যেখানে বসবাস করতো সেই বাসাওয়ালা খাটে একটা পুরনো তক্তপোষে কিন্তু এই উমাচরণ বাবু থাকতো। দেওয়ালে তার হুকো ঝুলতো পেরেকের গায়ে। তাহলে তার হুকো কোথায় রাখা থাকতো? হ্যাঁ, দেওয়ালে পেরেকের গায়ে রাখা থাকতো। বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও একটি অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকতো। তার ধুতিগুলো কেমন ছিল? আধময়লা। হ্যাঁ, তার ধুতিগুলো ছিল আধময়লা। আর পিরান, এই যে পিরান শব্দটার অর্থ কি? হ্যাঁ, ঢিলে ঢালা জামা, পিরান শব্দটির অর্থ। তো এগুলো তার বাঁশের আলনায় কিন্তু ঝোলানো থাকতো। আর থাকতো তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম। তার তক্তপোষের নিচে কি থাকতো? কাঠের খড়ম। একটা টিনের বিবর্ণ তোরঙ্গ। এই যে তোরঙ্গ এই শব্দটির অর্থ কি? হ্যাঁ, বাক্স। তারপর দেখো একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস। একটা চটের ব্যাগে তার কিন্তু দরকারি যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু সেখানে রাখা থাকতো। একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটাই বেশি করে মনে আছে এক গাছা তেলে জলে পাকানো বেত। তাহলে লেখকের কোনটা সব থেকে বেশি, কোন জিনিসটার কথা লেখকের সব থেকে বেশি মনে আছে বলো তো? হ্যাঁ, এক গাছা তেলে জলে পাকানো বেতের কথা কিন্তু লেখকের মনে আছে। এই যে দেখো পরবর্তী অংশে আমরা আরেকটা নতুন তথ্য জানতে পারছি যে উমাচরণ মাস্টারমশাই আবার বই লিখতেন। উমাচরণ মাস্টারমশাই কিন্তু একজন লেখকও ছিলেন। আমি তখন
অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকদের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুড়ুম বইটি পড়তেন, তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। দেখো, লেখক যখন এই উমাচরণ মাস্টারমশাই বই লিখতেন সেটা জেনেছিলেন, তখন কিন্তু লেখকের অনেক কম বয়স। তখন কিন্তু লেখক মানে লেখকদের যে খ্যাতি গৌরব এত কিছু থাকে, মানে বিস্তারিত কিছু লেখক কিন্তু জানতেন না। কিন্তু ওই যে উমাচরণ মাস্টারমশাই একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম কি বলো তো? হ্যাঁ, আক্কেল গুড়ুম। তো ওই আক্কেল গুড়ুম বইটা যখন লেখক পড়তেন, তখন কিন্তু ক্লাসের সমস্ত ছেলেরা লেখকের দিকে কিন্তু বিস্ময় দৃষ্টিতে এবং অবাক হয়ে লেখকের দিকে, উমাচরণ বাবুর দিকে তাকিয়ে থাকতেন। আর তিনি দেখতে কেমন ছিলেন? এ দেখো, দীর্ঘ গুম্ফযুক্ত। গুম্ফ মানে কি? গোপ। গোপ। তার মুখে কি ছিল? কিসের দাগ ছিল? তার বসন্তের দাগ ছিল। তার মুখে কিন্তু বসন্তের দাগ ছিল, আর একটা বড় গোপ ছিল। দেখো, তারপরের অংশে আমরা যাচ্ছি। হ্যাঁ, তার এই বইয়ের নাম ছিল আক্কেল গুড়ুম। এই তিনি বলতেন প্রহসন। এই যে তিনি আক্কেল গুড়ুম বইটা লিখেছিলেন, এটা কি জাতীয় রচনা বলেছিলাম বলো তো? হ্যাঁ, প্রহসন। আমার যা বয়স তখন তাতে আক্কেল গুড়ুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না। লেখকের তখন, আমি আগেই বললাম, দেখো এত কম বয়স ছিল, সে কিন্তু এই আক্কেল গুড়ুম আর প্রহসন এই দুটো জিনিস কিন্তু বুঝতে পারতো না। মনে আছে, বইয়ের মধ্যে একজন ইংরেজি পড়া ছোকরার কথা আছে, এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয়। দেখো, এই যে আক্কেল গুড়ুম বইটা, এই বইটাতে কিন্তু একজন ইংরেজি ছোকরার কথা ছিল। সেই মানে একজন ইংরেজি ছেলের কথা ছিল। তো সেই ছেলেটা কিন্তু যে পড়ে লেখকের মনে হয়েছে যে সে কিন্তু খুব ভালো লোক ছিল না। দেখো, তারপরে উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? এই যে তার এই বইটা গোবরডাঙ্গার সেজবাবুর শালা পড়েছিল, এবং পড়ে তাকে কি বলেছিল না, বলেছিলেন, উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবে। লেখককে কিন্তু এখানে, উমাচরণ বাবুকে এখানে লেখক গিরিশ ঘোষের সঙ্গে তুলনা করেছে। তখন কি বলেছিল উমাচরণ বাবু? যে গিরিশ ঘোষকে পণ্ডিত মশাই, তখন কিন্তু গিরিশ ঘোষকে সেটা সে জানতো না, তাই জিজ্ঞাসা করেছে। উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? কি বা জানো? যে এই যে লেখক এটা জানে না, সেটা কিন্তু গিরিশ ঘোষকে জানে না। তখন কিন্তু উমাচরণ বাবু হেসেছিল এবং জিজ্ঞেস করেছিল যে গিরিশ ঘোষটা কে? তখন কিন্তু লেখক লজ্জায় পড়ে গিয়েছিল, কারণ লেখক জানে না কি উত্তর দেবে, সে সত্যিই বুঝতে পারছে না। দেখো, যখন সত্যি জানি না গিরিশ ঘোষকে, নামও কোনোদিন শুনিনি, উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করতেন, এবং বিক্রি অনেক করেও ছিলেন। উমাচরণ বাবু কিন্তু এই বইটা তার ছাত্রছাত্রীদের মধ্যেই বিক্রি করার চেষ্টা করতেন। আর কিভাবে বিক্রি করতেন সেটা দেখো, এরপর আমরা দেখতে পাবো। প্রত্যেক ছাত্রের বাড়িতে একখানা আর দুখানা করে আক্কেল গুড়ুম বই ছিল। উমাচরণ বাবুর কাছে যারা পড়তো তাদের সকলের বাড়িতেই কিন্তু দুটো একটা করে আক্কেল গুড়ুম বই ছিল। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেবার রীতি ছিল না। মানে যখন তারা মাইনের টাকা দিত, খুচরো নিয়ে গেলে ভালো, আর যারা নিয়ে যেত না, ফেরত চাইতো, তাদেরকে কিন্তু ফেরত দিত না। বলতেন যে কত বাকি? 7 আনা। এই নাও, ভালো এই বই নিয়ে যাও। কি বলতো না, যে এই পয়সাটা কত মানে কত ফেরত পাবে, যখন কেউ হিসেব করে বলতো যে 7 আনা, তখন তাকে কি বলতো, যে নাও একখানা ভালো বই ওই টাকাতে নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। মানে শুধু নিজের জন্য না, বাড়ির সকলকে পড়তে দিতে বলছে। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি নে। বলছে একদিন লেখকের পিসিমা বলছে লেখককে, যে আমি তোকে মাস্টারমশাইকে মাইনে দিতে যে টাকাটা দিয়েছিলাম, তার থেকে তো 9 আনা টাকা ফেরত পেতাম, তো সেই ফেরতটা দেওয়া, সেই টাকাটা তুই আমাকে ফেরত দিলি না। না পিসিমা, মাস্টারমশাই বই দিয়েছে একখানা, তার বদলে। যে মাস্টারমশাই তাকে কিন্তু সেই 9 আনা টাকাটা ফেরত দেয়নি, তাকে কি করেছে না, তোমার একটা বই দিয়েছে। তখন তার পিসিমা জিজ্ঞাসা করছে যে কি বই? তখন লেখক বলছে বইটার নাম হচ্ছে আক্কেল গুড়ুম। দেখো, ও মা, সে আবার কি বই? তখন কিন্তু লেখকের পিসিমা কিন্তু এই আক্কেল গুড়ুম নাম কোনোদিন শোনেনি, তাই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করছে।
তুই কি বলে সেই বই আনতে গেলি? তখন লেখককে বলছে তুই কেন সেই বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার তেমন পোড়ার মুখো ছেলে। এই যে মাস্টার মশাইকেও পোড়ার মুখো বলেছে আর ছেলেকেও বলেছে। বইয়ের নাম শোনো না আক্কেল গুণ, এটা মানে তার পিসিমার কাছে একটা অবাক করা ব্যাপার। তখন তার পিসিমা কি বলছে যে কেষ্টর শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বরং, ওটাই ও বই ফিরিয়ে দিয়ে। লেখকের পিসিমা তাহলে লেখককে আক্কেল গুরুম বই ফেরত দিয়ে কি বই আনতে বলেছে? হ্যাঁ, কেষ্টর শতনাম একটা বই আনতে বলেছে। সে হবে না পিসিমা, ওসব বাজে বই তিনি লেখেন না, এ হলো প্রহসন। তখন লেখক কি বলছে যে তার মাস্টারমশাই উমাচরণ বাবু কিন্তু এই সমস্ত বাজে বই অর্থাৎ কেষ্ট শতনামকে তখন লেখক বলে দিয়েছে যে এই বাজে বই কিন্তু আমাদের মাস্টারমশাই লেখেন না, তিনি হচ্ছে প্রহসন লেখেন। বলছে সে আবার কি রে? বলছে সেটা প্রহসনটা আবার কি? তার পিসিমা লেখকের কাছে জানতে চেয়েছে। সে তুমি বুঝবে না, গিরিশ ঘোষের নাম শুনেছ? তখন লেখক বলছে যে তুমি ওই প্রহসন কিছু বুঝবে না, গিরিশ ঘোষের নাম কি তুমি শুনেছো বলো? সে আবার কে? আমাদের গায়ে তো ও নামের কেউ নেই, দুর্গপুরের লোক নাকি? মানে তার পিসিমা কিন্তু ওকে নিজের এলাকার মানুষ ভেবেছে, গিরিশ ঘোষকে একজন, তাই জিজ্ঞাসা করছে। বলছে আমাদের গ্রামে তো গিরিশ ঘোষ নামে কেউ থাকে না, তাহলে দুর্গাপুরের কোনো লোক কি? সে তুমি বুঝবে না, তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতোই প্রহসন লেখে। লেখক কি বলছেন না, এই গিরিশ ঘোষও কিন্তু মাস্টারমশাইয়ের মতোই প্রহসন লেখেন। গিরিশ ঘোষ হচ্ছে একজন নাট্যকার, তিনি নাটকের পাশাপাশি কিন্তু প্রহসনও লিখতেন। তাহলে সেটা লেখকের পিসিমা জানেন না। পিসিমা ধমক দিয়ে বলতেন তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই, আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেরোবে, উনি জানেন, ফাজিল কোথাকার। তখন তার পিসিমা লেখককে ধমক দিয়ে বলছে তুই এত ছোট, তুই জানিস না, তুই জানিস আমি কিছু জানি না, এটাই বলতে চাইছিস। তখন তাকে ফাজিল বলেছে, লেখককে ফাজিল বলেছে। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝিনি। তখন লেখকের পিসিমা বলছে আমি ওইসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ কে, আর আমি এসব কিছু জানতেও চাই না, বুঝিও না। কাল ও বই ফেরত দিয়ে কেষ্ট শতনাম আনতে পারিস তো ভালো, আর নয়তো নোয়ানা ফিরিয়ে আনবি যা। তখন তার পিসিমা কি বলছে যে ওই কেষ্ট শতনাম যে বইটা তোকে আনতে বললাম সেটা যদি আনতে পারিস ভালো, ওই বইটা ফেরত দিয়ে, আর যদি না পারিস তাহলে কিন্তু নোয়ানা টাকাটা ফেরত নিয়ে আয়। তো আজ এতদূর পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব, পরবর্তী অংশ থেকে কিন্তু আলোচনা করব, লাইন বাই লাইন ধরে তখন আলোচনা করব। এবার প্রকৃতির যে সৌন্দর্য, সাবলতলার মাঠের যে সৌন্দর্য ছিল সেটা কেমন দেখতে ছিল, আর কে কে দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে থেকে রানাঘাটে পরীক্ষা দিতে গিয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কালকে আলোচনা করব। আজ এখানেই শেষ।